কবি বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এখন প্রকৃত অর্থেই কিন্তু বিলেতে বসন্ত চলছে। বছরের এই সময়টাতে প্রকৃতি সাজ সাজ রব সাজে, নতুন রূপে সাজে, নতুন রঙে সাজে। এই সময়টাতে পাখি, কীটপতঙ্গ সবাই ব্যস্ত, বাগানিরাও কিন্তু এর বাইরে নই। আমরা মাটি তৈরির কাজে ব্যস্ত, আমরা চারার যত্নের কাজে ব্যস্ত, আমরা রিপোর্টিং নিয়ে ব্যস্ত আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএসের আজকের পর্বে। আজকের পর্ব আমরা সাজিয়েছি সয়েল প্রিপারেশন, রিপোর্টিং, হার্ডেনিং অফ এবং প্ল্যান্ট কেয়ার, এই জিনিসগুলো নিয়ে। আপনারা চাইলে লাইভে কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সাথে আছেন এই বিশেষ পর্বে দুজন বিশেষ অতিথি। আমার ডানে আছে ডেজি সাইদ, স্বাগত জানাচ্ছি তোমাকে আজকের পর্বে। ধন্যবাদ। আমার বামে আছেন হোসেন ভাই, হোসেন খান। হোসেন ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ ভাই। বাগান নিয়ে আমরা কথা বলছি, সবুজ নিয়ে কথা বলছি। তো যেহেতু বাগানিরা সবুজ পছন্দ করেন, সবুজ ভালোবাসেন, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ডেজির কাছে। ডেজি, তুমি যে আজকে সবুজ শাড়ি পরেছো, এটার বিশেষ কোনো কারণ আছে কি? যেহেতু বাগান ভালোবাসি, সবুজ ভালোবাসি, সবসময়ই চিন্তা করি কিছু একটা সবুজ আমার গায়ে থাকুক, আমার ঘরে থাকুক, আমার বাগানে থাকুক। এটাই সবুজ মানুষকে অনেক মনটা ভালো রাখে, মানুষের মনটা অনেক ভালো রাখে, সতেজ রাখে, দেখতে ভালো লাগে। এই কারণেই ডেজিকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। সরকার মুকুল এবং ডেইজি একজন বোটানিস্ট, ওরা দুজন মিলে শেয়ার অ্যান্ড কেয়ারের একটা পর্ব করেন এবং কিভাবে বাগানকে আরও সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেন। আর হোসেন ভাই, আপনি একটু নিজের সম্পর্কে যদি কিছু বলেন প্লিজ। আমার নাম হোসেন খান, আমি ফুডে থাকি। আর আমি নিজে একটা ইলেকট্রিক্যাল ইন্ডিয়া শপে বিজনেস করি। আর বাগান করা আমার খুবই পছন্দের জিনিস। সামার টাইমে আমি ঘরের থেকে বাগানেই বেশি থাকি। ধন্যবাদ। এই বছর কি কি চারা করছেন বা কী ধরনের প্ল্যান আপনার আগামী সামারের জন্য? এই বছর আমি শিম, টমেটো, লাউ, কোজেটস, ধরেন আমার বাগানে মুখিও আছে। 10টার মতো প্লান্ট আমার টার্গেট আর কি, 10টার মতো। দেখুন, লাল শাকটা আমার খুব পছন্দ, লাল শাক, এগুলো মিলিয়ে 10টার মতো টার্গেট নিজে আর কি। 10টা ভেজিটেবল আমি এই বছর আমার বাগানে করব। অনেক ধন্যবাদ। আসছি আপনার কাছে আবার। ডেজি, তুমি কি করছো এই বছর? আমি আপাতত এখন আমার গার্ডেনে একেবারে খালি নেই, সবুজ আছে কিছুটা। আমি যখন একটু আর্লি ফেব্রুয়ারির লাস্টের দিকে, মার্চের প্রথম উইকের দিকে আমি কিছুটা রেডিশ, যেটা আমরা লাল মূলা বলি, ছোট ছোট রেডিশ, ওই মূলাটার বীজ ফেলে উপরে ঢেকে দিয়েছিলাম। তারপরে এগুলো জার্মিনেশন হয়ে এখন বেশ বড় বড় সবুজ হয়ে আছে। তারপরে আরও কিছু ডাঁটা, তারপর লাল শাক, এগুলো ছোট ছোট চারা এখন। আর ধনেপাতা, এটা আমার একেবারে আমি অক্টোবরের দিকে দিয়ে দিই, এখন একটু বড় বড় হয়ে আছে। আর সিম, তারপর লাউ, বেগুন, মরিচ, এগুলোর চারা বড় হচ্ছে। টমেটো, এগুলোর চারা মোটামুটি বড়। বিশেষ করে বিনটা, রানার বিনটা আমার বেশ বড় হয়ে গেছে। যেহেতু আমার সুযোগ আছে, পারগোলাতে রেখে আমি চারা করি। হয়তো যারা দেখছেন, যারা বিজিএস আছেন, তারা হয়তো জানেন যে আমার করার জন্য সুযোগ আছে। তো আমি চারাগুলো বড় করছি, বেশ হাসি খুশি আছে আমার চারাগুলো। ধন্যবাদ। যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন বা টিভি সেটের সামনে আছেন, আপনারা চাইলে কমেন্টস করতে পারেন কিংবা ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যে আমরা বাগান বিষয়ক আলোচনা করছি, আমরা কিভাবে চারার যত্ন করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, কিভাবে এক পট থেকে আরেক পটে, ছোট পট থেকে বড় পটে গাছগুলোকে ট্রান্সফার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হোসেন ভাই, এই মুহূর্তে আপনি বাগানে
আপনি তো প্রতিদিনই বাগান করেন কিছু না কিছু, এই মুহূর্তে আপনার বাগানে কি কাজ হচ্ছে? এই মুহূর্তে বেশি প্রিপারেশনই করতেছি বেশি। এখনও পর্যন্ত গ্রাউন্ডের মধ্যে বা বাইরে কোনো চারা রাখি নাই। তো যেটা আমি করতেছি এই মুহূর্তে, আমার স্পেশালি আমার সোয়েল প্রিপারেশন করতেছি, পটগুলারে ক্লিন করতেছি। পট খুবই জরুরি যে আপনি গত বছরের যে পটগুলো ইউজ করবেন গার্ডেন পট, এগুলোকে ভালোভাবে ক্লিন করেন, নতুবা দেখা যেতে পারে যে কোনোভাবে আপনার ক্লিন, ভালোভাবে ক্লিন বলতে কিভাবে? আপনি ক্লিন করবেন এটারে ওয়াশিং আপ লিকুইড দিয়ে, যেভাবে আপনার খাবার দাবারের প্লেট ক্লিন করেন এভাবে ক্লিন করা উচিত, নতুবা অনেক পুরোনো ডিজিজ আপনার পটের মধ্যে থাকতে পারে, গত বছরের ডিজিজ। এইটার থেকে আপনার কিন্তু প্লান্ট সাথে সাথেই এফেক্টেড হতে পারে। তো এই জন্য উচিত, সবারই উচিত যতটুকু সম্ভব প্লান্টের পটগুলোকে ক্লিন করা। আচ্ছা, তাহলে আপনি এখনও কোনো চারা বাইরে দেন নাই, আপনি এখন মাটি তৈরি করছেন, পটগুলোকে ক্লিন করে রেখেছেন। আচ্ছা, মাটি এখন কি তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন? মাটি তো দুইটার জন্য, একটা পটের জন্য, একটা হচ্ছে জমিতে বা রেস বেডের জন্য যেটা। জি, তো মাটি যেভাবে আমি দুইভাবে তৈরি করি, যেটা হলো যে ব্র্যান্ড নিউ কম্পোস্ট যেগুলো আছে এগুলোকে আমি তেমন কিছু মিক্স করি না সাথে সাথে। আর যেটা পুরানা কম্পোস্ট আছে, সবাই উচিত পুরানা কম্পোস্টগুলোকে রিসাইক্লিং করে এগুলোকে উচিত ব্যবহার করা। কারণ পুরানা কম্পোস্টগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। কারণ পুরানা কম্পোস্টকে আপনি কী করবেন, পুরানা কম্পোস্টটাকে ক্লিন করে একটু ছাঁকনির মাধ্যমে সেঁকে এটাকে আপনারা কিছু এটার মধ্যে কিছু সার অ্যাড করবেন, যেমন চিকেন ম্যানুয়ার আছে, এরপরে ফিশ বোন অ্যান্ড ব্লাড, পারলাইট, এগুলা কিছু ইউজ করলে এইটা আবার পুরোপুরি কম্পোস্ট হয়ে যাবে। তখন আপনার চারাগুলা আপনার দেখবেন যে এটাতে নর্মাল কম্পোস্ট থেকে রেজাল্ট ভালো আসতেছে ওইটাতে। আচ্ছা, তার মানে আপনি কি দিচ্ছেন ওখানে? চিকেন ম্যানিউর দিচ্ছেন? চিকেন ম্যানিউরটা আমার খুবই ফেভারিট। আচ্ছা, পারলাইটও দিচ্ছেন আপনার পুরনো কম্পোস্টে? কিছু অল্প পারলাইট আর ফিশ ব্লাড এন্ড বোন, এই তিনটা জিনিস আমি পুরনো কম্পোস্টের সাথে দিচ্ছেন? পুরনো কম্পোস্ট। আচ্ছা, পটের মধ্যে কি আপনি শুধু নতুন কম্পোস্ট দেন না পুরনো কম্পোস্ট দেই? মিক্স করে দেন নতুন কম্পোস্টের সাথে? অল্প মিক্স করি কোনো সময়। হ্যাঁ। আচ্ছা, ডেজির কাছে আসছি, কিছু অ্যাড করে তুমি কিভাবে সয়েলটা প্রিপারেশন? হোসেন ভাই অনেক সুন্দর করে বললেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমিও অনেকটা এরকমই আগে ক্লিন আপ করে নিই। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় যে আপনার পুরানো পটগুলোতে কিন্তু রোগশোক থাকতে পারে, ওগুলো তো আবার ডিজিজগুলো হতে পারে, সো ক্লিন করে নেবেন, এটা খুবই জরুরি। আর আমি নতুন কম্পোস্ট দিয়ে, যেহেতু আমার রেইজ বেড এবং পটের মধ্যেই আমি বেশি করি, সো আমি নতুন কম্পোস্টটা দিয়ে ওর মধ্যে কিছু ফিড অ্যাড করি, যেমন স্লো রিলিজটা আমার খুব প্রিয়, অ্যান্ড চিকেন ম্যানিউর দেই আমি, তবে বেশি দেই ফুল এবং ফল আসার আগে। আর এভাবেই আমি করি। হর্স ম্যানিউরটা কি দেওয়া যায়? আপনারা কি হর্স ম্যানিউর দেন কি? হর্স ম্যানিউর আমি এখনো ইউজ করি নাই, বাট এই বছর আশা করতেছি হর্স ম্যানিউরটা ইউজ করব। যাদের সুযোগ আছে, আপনাদের আশেপাশে যদি অনেকে ফ্রি কালেকশনের সুযোগ থাকে, যাদের ঘোড়া পালেন বা ঘোড়া রাস্তাবল আছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, কিংবা দোকান থেকেও তো হর্স ম্যানিউর কেনা যেতে পারে। আচ্ছা, তবে যদি কালেক্ট করেন অবশ্যই ওটা রটেন হতে হবে না, ওটা মানে একটা একেবারে কাঁচা হর্স ম্যানিউর আপনি ব্যবহার করতে পারবেন না, গাছ নষ্ট হয়ে যাবে। ওইটার মধ্যে এটাকে কোনোভাবে না কোনোভাবে শুকাইতে হইব। এই বেস্ট হইব যদি আপনি কিনা হর্স ম্যানিউর ইউজ করেন। আর আমি করি কি, কোনো সময় হর্স ম্যানিউরটা আমার কম্পোস্ট বিনে রাখি, তখন কম্পোস্ট বিনের সাথে এটা মিক্স হয়ে আর ভালো রেজাল্ট পাওয়া যায়। আর কিচেন ওয়েস্ট কিভাবে ব্যবহার করা যায়, বা বাইরের সার না কিনে ঘরের জিনিস কিভাবে ব্যবহার করা যায়? হ্যাঁ, আমরা সবার হাউসে এটা ব্যবস্থাটা থাকা উচিত। একটা জায়গাতে, নির্দিষ্ট একটা জায়গাতে আমরা একটা ডাস্টবিনের মতো করে রেখে ওখানে আমরা ঘরের যে জিনিসগুলো আমরা খাই প্রতিদিন, যে সবজি, ফল, ফ্রুট, তারপরে এই যে চিকেনের বোন বা মিটের বোন যেগুলো থাকে, এইগুলো সবই যা ইউজ করি সবগুলো যদি আপনি জমা করেন এক জায়গায়, কিছুদিন পর যদি তার উপরে একটু কম্পোস্ট দিয়ে দেন এবং মাঝে মধ্যে একটু পানি দেন, তাহলে নিচের জিনিসগুলো পচতে খুব সহায়তা করে, খুব তাড়াতাড়ি পচে। এইভাবেই আমরা বানাতে পারি। 1 বছর পরে এটা ভালো একটা কম্পোস্ট হয়ে যায়। তখন আপনি এটা অন্য এই যে হর্স ম্যানিউর বা চিকেন ম্যানিউর সাথে অ্যাড করে এটাকে সুন্দরভাবে, এটা খুব ভালো একটা পচন হয়, অর্গানিক একটা জিনিস তৈরি হয়। তো এটা দিয়েও আমরা পারি। পুরানো একটু সয়েলের সাথে যদি এই নতুন কম্পোস্টটা ইউজ করি, তাহলে খুব ভালো মানের একটা আমরা কম্পোস্ট পেতে পারি। যে কিনতেই হবে তার কোনো কথা নেই, আমরা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারি। এগুলোতে খুব ভালো ফলন হয়। আচ্ছা, এছাড়া যে আমরা চাল, ডাল বা মাছ
ধোয়া এইগুলো পানিগুলোকে এগুলো সবসময় ইউজ করলে ভালো, তারপরেও এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস। অনেকে ন্যাচারাল জিনিস, ডিমের হ্যাঁ হ্যাঁ অবশ্যই ন্যাচারাল থেকে যদি আমরা করি তাহলে আমরা যে কেমিক্যাল ইউজ করি এগুলো আমরা লেস ইউজ করলাম, আমাদের শরীরের জন্য ভালো, আমাদের আবহাওয়ার জন্য ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো। আমরা যদি ন্যাচারাল পদ্ধতিতে যদি আমরা কম্পোস্ট বানাই অ্যান্ড ইউজ করি পানি, এগুলোতে তো অবশ্যই আছে উপাদান যারা থাকে। এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন, আমরা বাগান বিষয়ক অনুষ্ঠান করছি গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএস। আমরা আলোচনা করছি দুজন বিশিষ্ট বাগানির সাথে, এবং এই মুহূর্তে আমরা আলোচনা করছি যে কীভাবে মাটি প্রস্তুত করতে হবে। হোসেন ভাই, কম্পোস্ট কি লাগবেই? ধরেন কেউ যদি মনে করলো যে আমার বাগানে আমি নিজে এখানে ডিগিং করে এটা মাটি তৈরি করব এবং সাথে কিছু মিক্স করে করবো, তাহলে কি হবে? দেখেন, সব বাগানের ডিপেন্ড। যেমন আমার বাগানের কথা বলতেছি, অনেক পাথর, তো এখানে কিন্তু আমি পাথর বেশি, হ্যাঁ পাথর বেশি, বছরে বছরে পাথর ক্লিন করতে হয়। এরপরেও যেমন কোথা থেকে পাথর আসে, তো আমি নর্মালি পটের মধ্যেই আমার মেজরিটি জিনিস করি। আর যদি আমি গ্রাউন্ডের মধ্যে কম্পোস্ট দেই তাহলে ওগুলা নেক্সট ইয়ারের জন্য ভালো থাকে। আপনি তো হোসেন ভাই এবং হোসেন শিমের জন্য বিখ্যাত। গত বছর আপনার অনেক শিম হয়েছে, খাটো জাতের যে শিমটা, এগুলো কি পটে ছিল নাকি? এগুলো সব পটে ছিল, হ্যাঁ। আচ্ছা, কোন ধরনের গাছ পটে ভালো হয়, কোন ধরনের গাছ জমিতে ভালো হয়? শিমের গাছ আপনি গ্রাউন্ডেও করতে পারেন, স্পেশালি এই যে গাছটা এবছর আমি গ্রাউন্ডেও করব, পটেও করব। তো আমার মনে হয় শিমের গাছগুলা আপনি গ্রাউন্ডও করতে পারেন, পটেও করতে পারেন, কিন্তু শিমে এই যে আমি যে শিমটা গত বছর করছিলাম এটার মধ্যে তেমন যত্ন লাগে না, খুব কম যত্নে অত্যন্ত বেশি ফসল পাইছি। আর এটা আমি বিজিএস এর সাথে শেয়ার করতে পারি, আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এবং আপনার এই যে হোসেন শিম, খাটো জাতীয় যে শিমটা, দর্শক মণ্ডলী, এটা আমরা অনেক বাগানের মাধ্যমে বিতরণ করেছি এবং আমরা চেষ্টা করছি যে এর থেকে আরও বেশি বীজ হারভেস্ট করে আগামীতে সবার কাছে দেশি শিমের বীজ পৌঁছে দেওয়ার জন্য। কারণ দেশি শিমের জন্য সবার অনেক আগ্রহ, এবং হয় কি আমাদের দেশি যে শিমগুলো যেগুলা অনেক দিন পরে ফল আসে, হ্যাঁ, সেগুলো আমরা তো আসলে এখানে খুব লিমিটেড সময়টা, তাই না? তো এখানে আমাদের শিমটার জন্য আমরা পর্যাপ্ত সময় পাই না, বা খাটো জাতীয় যে শিমটা এটা মনে হয় 40 দিনের মধ্যে ফুল চলে আসে, 40 দিনে ফুল চলে আসে। তাই আমরা চাইছি যে যারা বাগান ভালোবাসেন আপনারা প্রত্যেকে যেন এই খাটো জাতের হোসেন শিমের বীজটা পেতে পারেন আগামী বীজ মেলায়, সেই চেষ্টা আমরা করছি। আশা করছি আপনারা সবাই এটার জন্য অপেক্ষা করবেন। আচ্ছা দেখি, হোসেন ভাই যেটা বললো যে তুমি কি ধরনের গাছ পটে করো বা কি ধরনের গাছ মাটিতে করো? বিন জাতীয় জিনিস আপনার মাটিতেও হয়, মাটিতেও খুব ভালো হয়, আবার পটেও ভালো হয়। একটু পটে করলে হয় কি একটু গরমটা একটু অনেকক্ষণ ধরে রাখতে পারে, যেমন কালো পটে যদি আমরা করি গরমটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। গ্রাউন্ডেও ভালো হয়। আর সিমের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে সে সরাসরি বাতাস থেকে নাইট্রোজেনটা তার নিডুলে শেকড়ে জমা করতে পারে। সো এই কারণে দেখবেন শিম গাছে যদি আপনি 3 দিন 4 দিনও পানি না দেন তাহলেও তার কোনো ক্ষতি হয় না। হোয়ারেজ লাউ গাছে কিন্তু প্রতিদিন পানি দিতে হয়। লাউ গাছটা যদি পানি না দেন এই দেখবেন নুয়ে গেছে। তো এইগুলো স্টোমাটাটা, পাতার স্টোমাটাটা অনেক বড়, ওরা একটু শ্বাস প্রশ্বাস বেশি নেয়। তো শিম গাছের জন্য এই জন্য খুবই একটা সহজ আছে যে আপনার খুব বেশি যত্ন লাগে না। আমার মতে প্রতি বাগানেরই উচিত শিম গাছ লাগানো, এদেশি হোক বা আমাদের দেশি হোক। শিম গাছ মাটির উর্বরতা বাড়ায় পরবর্তী ফসলের জন্য, এটা আমরা অনেকেই জানি। আচ্ছা, এমন কি কি গাছ আছে যেগুলা অবশ্যই পটে লাগানো উচিত? যেমন মরিচ আর বেগুন, এই দুটো আমি বলবো, যেহেতু এগুলো একটু গরম পছন্দ করে এবং এগুলোতে একটু তাড়াতাড়ি পোকামাকড়ের আক্রমণ হয়, ছত্রাকের আক্রমণ হয়, এই জন্য পটে করলে ভালো ফলন পাবে যদি পটে করে। হ্যাঁ এবং অবশ্যই, তবে খাবার দিতে হবে, কম্পোস্টটা ভালো মানের দিতে হবে এবং যেন মাটিতে ভালো পরিমাণে খাবার পরে দিতে হবে। নর্মালি যখন ফুল ফল আসে এর আগে প্রতি 15 দিন পর পর খাবার দিলে ভালো। যেমন যেগুলো ওয়াটার সলিউবল ফুড আছে ওগুলো আমরা ইউজ করতে পারি। আর যখন ফুল আসবে, ফুল এবং ফলের জন্য আমাদেরকে একটু আলাদাভাবে যত্ন নিতে হবে। তখন একটু চিকেন মেনিউটা একটু বেশি দিতে হবে, প্রতি সপ্তাহে আমাদেরকে পানিটা দিতে হবে, পানির সাথে খাবার দিতে হবে। অনেক ধন্যবাদ হোসেন ভাই। আমি চেষ্টা করছি আপনাদের ভিতর থেকে বেশিরভাগ জিনিসগুলো বের করে নিয়ে আসার জন্য, আমাদের বাগানীদের জন্য, যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন আপনারা যেন এই জিনিসগুলো জানতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করতে পারেন, কিংবা বিজিএসের পেজে গিয়ে কিংবা আয়ন টিভির পেজে গিয়ে আপনারা কমেন্টস করে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। হোসেন ভাই, মাটি তৈরি করছেন, গাছেরও যত্ন করছেন। গাছের যত্নটা এই মুহূর্তে তো ছোটো ছোটো চারা, তাই না? ছোটো ছোটো পটে বা ছোটো ছোটো ব্যাগে আছে, কিভাবে যত্ন করছেন এই মুহূর্তে?
এই মুহূর্তে যেটা মরিচের চারাগুলা আপনার যদি ধরেন 10টার মতো পাতা চলে আসে তাহলে উপরটা কেটে দেন এখন। না, আমি প্রুনিংয়ে যাচ্ছি না। Okay. প্রুনিংটা আমি পরে যদি আসি, ধরেন যে প্রুনিং আমরা সব গাছের প্রুনিং কিভাবে করবে ধাপে ধাপে বলবো। Okay. হ্যাঁ, ধরেন এই মুহূর্তে আপনি গাছের যত্নটা কিভাবে করছেন? এই মুহূর্তের যত্ন যেগুলা আমি এক সপ্তাহে একবার অল্প আচ্ছা, এইভাবে যদি liquid আসি সার জিনিসটা, দিতেছি। সরি আপনাকে থামানোর জন্য, আপনি কি ভাবছেন আপনি কবে নাগাদ গাছ বাইরে দিবেন? মেয়ের প্রথম সপ্তাহে। আপনি মেয়ের প্রথম সপ্তাহ, তাহলে আজকে হলো কত তারিখ? 16 তারিখ না? তাহলে আপনার প্রায় আরও 2 সপ্তাহের মতো আছে। জি। এই 2 সপ্তাহে আপনি এই চারা গাছগুলো কি করবেন? এই চারা গাছগুলো আমি গ্রিন হাউসে রাখছি আপাতত। আচ্ছা, আর এগুলাতে আমি যেটা ইউজ আজকে রাতে গ্রিন হাউসে থাকবে? হ্যাঁ, সব চারা আমার গ্রিন হাউসে আপাতত। আচ্ছা, আজকে কিন্তু 2 ডিগ্রি নেমে আসতেছে অনেক জায়গায়। তেমন অসুবিধা হবে না। আচ্ছা, আপনি আশা করছেন তেমন অসুবিধা হবে না? আচ্ছা, কনফিডেন্স আছে, আপনার সাহস আছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো আমাদের একটা জিনিস আমি অ্যাড করতে চাইতেছি যে মরিচের গাছের ব্যাপারে আপনি যে বলছেন, মরিচের গাছ আসলে পটে রাখলে একটা বিশেষ সুবিধা দেখা যাইতেছে যে মরিচের গাছগুলো কিন্তু অনেক গরম ভালোবাসে ওরা। তখন শুরু যে যখন রৌদ্রটা উঠে তখন দেখা যাইতেছে গার্ডেনের একদিকে রৌদ্র আছে, আমি যেটা করি আর কি, একদিক থেকে অন্যদিকে আমি সকালে একদিকে এক জায়গায় রাখি, বিকালে অন্য জায়গায় রাখি, রোদটা পাওয়ার জন্য। রোদটা পাওয়ার জন্য। আচ্ছা, তখন মরিচের ফলনটা বেশি হয়। ফটে করলে এটার একটা সুবিধা আছে, আর যদি আপনি গ্রাউন্ডে করেন এই সুবিধাটা আপনি পাইতেছেন না। আচ্ছা, বুঝছি। আপনি এইভাবে যত্ন করছেন। আর খাবার কি দিচ্ছেন এই মুহূর্তে গাছে? এই মুহূর্তে শুধু অল্প লিকুইড ফার্টিলাইজার। আচ্ছা, লিকুইড ফার্টিলাইজার দিচ্ছেন কি? বেবি বায়ো দিচ্ছেন, মিরাকেল গ্রো দিচ্ছেন? মিরাকল গ্রো। মিরাকেল গ্রো দিচ্ছেন। আচ্ছা, ওটাকে প্যাকের গায়ে যেভাবে লেখা আছে সেভাবে দিচ্ছেন? না, আমি একটু অল্প দেই, কারণ কমাই দেন যেহেতু বাচ্চা, এগুলো চারা গাছ, এই জন্য কমিয়ে দিচ্ছেন। আচ্ছা, দর্শক মণ্ডলী, হোসেন ভাই বলেছেন ওনার সব গাছ গ্রিন হাউস আছে। এটা ডিপেন্ড করছে আসলে আপনি কি ধরনের গাছ করছেন। যেমন আপনি যদি শশা গাছ বা কিউকাম্বার করে থাকেন এবং সেটা যদি গ্রিন হাউসে করে থাকেন, তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনার কষ্টের গাছগুলো আজকে এবং আগামী রাতে অবশ্যই আপনি ঘরের ভিতরে নিয়ে যান। কারণ হোসেন ভাই লন্ডনে থাকেন, অনেকে বার্মিংহামে থাকেন, আমি আমার এলাকায় থাকি, ওখানে অনেক ঠান্ডা পড়ে। হ্যাঁ, সেসব জায়গায় আপনার এই ঠান্ডা গাছগুলো, ঠান্ডাতে যদি গ্রিন হাউসে রাখেন আপনার গাছগুলোর সমস্যা হয়। অনেক সময় হয় কি জানেন, যে গাছ আপনার দেখতে মনে হয় যে ঠিক আছে, কিন্তু গাছেরও কিন্তু একটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, যে হ্যাঁ কতটুকু টেম্পারেচার সে নিতে পারবে। বিশেষ করে ট্রপিক্যাল প্লান্টগুলো আমরা যদি রাতে বেশি সময় বাইরে রাখি, সেটা যদি 10-এর নিচে নেমে যায় তাহলে গাছের মেটাবলিজম নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে গাছ ঠিক আছে, হয়তো গাছ সার্ভাইভ করবে, কিন্তু গাছের আপনি আশানুরূপ ফলটা নাও পেতে পারেন। যাই হোক, ডিপেন্ড করছে আপনি কোন এলাকায় আছেন, কি কি কাজ করছেন, আপনার কাজটা কতটুকু সেটেল। গাছ যদি একেবারেই ছোট হয় তাহলে, যেহেতু হোসেন ভাই কনফিডেন্ট আছেন, উনি লন্ডন এলাকায় থাকেন, লন্ডনে কিন্তু ইভেন আমার এলাকায়, যেটা আমি লন্ডনের বাইরে থাকি হোসেন ভাই, আমার এলাকায় আপনার এখান থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচার, অনেক ঠান্ডা। হ্যাঁ, এবং আমি যদি বাইরে রাখি, আমি কিন্তু আজকে এখানে আসার আগে সব গাছ ভিতরে নিয়ে আসছি, বুঝছেন, তাহলে আমার গাছগুলো অনেক ক্ষতি হবে। এই জন্য যখনই আমরা কোনো পরামর্শ দিচ্ছি, আপনি আপনার এলাকার আবহাওয়া, আপনার গাছের ধরন, গাছটা কতটুকু সেটেল। হোসেন ভাই বলেছেন ওনার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ওনার গাছগুলো অনেক সেটেল। একটা ধরেন আমি বা আপনি যারা এই মুহূর্তে, যারা আমরা অ্যাডাল্ট আছি, আমরা বাইরে যতক্ষণ থাকতে পারবো, হ্যাঁ, ঠান্ডা সহ্য করতে পারবো, একটা ছোটো বাচ্চা কিন্তু অতটা থাকতে পারবে না। তো ডিপেন্ড করছে আপনার চারা গাছগুলো কতটুকু, সেইভাবে চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। এখানে অনেক সময় হয় যেমন কথা, যে হোসেন ভাই বলছে আমি গাছ গ্রিন হাউসে রেখেছি, আমার গাছগুলো মারা গেল। এখন হোসেন ভাই থাকেন লন্ডনে, আরেকজন হয়তো ম্যানচেস্টার থেকে দেখছেন, এখন ম্যানচেস্টারে তো অনেক ঠান্ডা। এখন উনি যদি এই ব্যবস্থাটা নেন, তাহলে হোসেন ভাইকে তো এটা দোষ দিয়ে লাভ নাই, যে হোসেন ভাই আমাকে বলছে জন্য আমি রাখছি। তো এই জন্য বাগানিরা অবশ্যই আপনারা আপনাদের এলাকার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আপনার চারার ধরন ধরে, চারার প্রকারভেদ ধরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কীভাবে করতে হবে। কথা বলছিলাম যে গাছগুলোকে তৈরি করা, যে আগামী 2 সপ্তাহ পরে, কেউ 1 সপ্তাহ পরে গাছগুলো দিচ্ছেন, অর্থাৎ এপ্রিলের শেষের দিক থেকে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা গাছগুলো বাইরে দিই। এই গাছগুলোকে বাইরে দেওয়ার আগে কিভাবে যত্ন নিতে হবে? ডেইজি, তুমি কিভাবে যত্ন নাও? হ্যাঁ, গাছের যত্ন যখন আসে তখন তার একেবারে বীজ থেকে যখন চারা বের হয় তখন থেকেই আমরা, যখন ছোট ছোট থাকে গাছগুলো, তখন থেকেই আমরা চিন্তা করি যে এদের কি দরকার।
এদের আলো দরকার, মেইন যেটা দরকার যে যখন বীজ থেকে চারাটা যখন ঘোমটা খুলে তাকাচ্ছে তখনই কিন্তু আমরা সবগুলো চারাকে আলো দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। যদি আলো না পায় সে, তখন সে আলোর খোঁজে একটু লেগি হয়ে যাবে। তো সেই লেগি গাছগুলো যদি আপনি বাইরে দেন ওগুলোতে ভালো ফলন হবে না, একটু বাতাস দিলেই ওগুলো ভেঙে যেতে পারে। তো মেইন যেটা আপনি প্রথমেই এটাকে আলোতে রাখবেন, ঘরের ভিতরেই আপনি আলো যেদিকে আসে ওই দিকে দিবেন। তারপরে আমি আরেকটু বলে নিই যে এখন কিন্তু গাছগুলোতে সবুজ পাতা বেশি এবং সবুজ কচি পাতা, তো এইখানে এফিডের আক্রমণ হতে পারে। তো প্রতি সপ্তাহে আপনাকে এখানে একটু কেয়ার নিতে হবে যেন পোকা না আসে। তো আপনি সোপ ওয়াটার আর একটু সাথে একটু টারমারিক দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে একটা নিজস্ব একটা লিকুইড বানিয়ে রাখতে পারেন। ওইটা যদি আপনি প্রতি সপ্তাহে পোকা আসুক আর না আসুক দিতে থাকেন তাহলে কিন্তু অনেক ভালো হয় আর ওই গাছগুলো ভালো থাকবে। তারপরে যেটা আসে তার ওয়াটারিং, পানি দেওয়াটা কিন্তু একটু যদি আমি ইন্টারাপ্ট করি এখানে, এই যে একটা কথা বলেছে যে গাছ লেগি হয়ে যায়, হোসেন ভাই আপনি নিশ্চয়ই একমত হবেন। গাছকে আমরা যাই কিছু দিই না কেন আলো লাগবেই, আলোর কোনো বিকল্প নেই। আলো যত বেশি আলো খুঁজবে। এখন অনেকে আসলে নতুন বাগানিরা আছেন, দেখেন যে গাছ একটু অন্ধকার আছে, গাছ লম্বা হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এটা সুস্থতা না, এটা লেগি হয়ে যাচ্ছে। যেটা বললো গাছ চিকন হয়ে লম্বা হয়ে যায়, পাতা ছোট হয়ে যায়, এটা সুস্থতা না। এটা আপনি দেখলে হয়তো মনে হতে পারে আপনি নতুন যে এটা আমার গাছ বড় হচ্ছে, কিন্তু গাছটা আসলে লেগি হয়ে যাচ্ছে, অসুস্থ হচ্ছে। তাহলে ট্রান্সপ্লান্টের সময় এই গাছটা ভেঙে যেতে পারে। আলো দিতে হবে। এখন এই আলোটা কিভাবে দিবে? আলোটা আমরা প্রাকৃতিকভাবে হলে আমরা সূর্য যেদিকে পড়ে, জানালায় হোক দরজায় হোক আপনার বারান্দা হোক, যেখানে ঠান্ডা কম ওইখানে নিয়ে আপনাকে আগে আলো দিতে হবে। আর আমরা কৃত্রিমভাবেও দিতে পারি, অনেকে ঘরের মধ্যে কৃত্রিম উপায়ে লাইট সেট করেন, এগুলোকে বলে ইউভি লাইট। তো এগুলো দিয়েও আমরা ইনডোরে রাখতে পারি। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন হার্ডেনিং অফ, এইটা হচ্ছে গাছগুলোকে আমরা যখন ট্রান্সপ্লান্ট করব, বাইরে দিব, এই যে মে মাসের আপনি বললেন মে মাসের প্রথম সপ্তাহে আপনি দিয়ে দিবেন, একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এখানে যারা যে জায়গাতেই থাকি আমাদের আপনি আগে ওয়েদার ফোরকাস্ট দেখে নেবেন আপনার লাস্ট ফ্রোস্ট ডে কবে। ফ্রোস্ট ডে যখন আপনার বাইরে অনেকটা ফ্রোস্ট হয়ে যায়, এটা 2তেও হতে পারে, 1এও হতে পারে, আবার মাইনাসেও হতে পারে। তো আপনি এটা ভাববেন না যে আমার এখানে তো স্নো হচ্ছে না, তাহলে ফ্রোস্ট হবে কী করে? ফ্রোস্টটা কিন্তু অন্য জিনিস। এটা ইন্টারনেটে লেখা থাকে, আপনার ওয়েদার চেক করলে আপনার যে এলাকাতে আপনি থাকেন ওটা দেখে ফেলতে পারবেন। তো ওই লাস্ট ফ্রোস্ট ডের পরে যদি গাছ দেন তাহলে ভালো। তো আর এই যে বাইরে যে আমরা গাছগুলো দিব, এটা নেওয়ার আগে একটা পদ্ধতি আছে যার নাম হচ্ছে হার্ডেনিং অফ। এটাকে গাছগুলোকে মানে ইউজ টু করা, যে আপনি ঘরের থেকে আমরা যদি বাংলায় বলি তাহলে হার্ডেনিং অফ বলতে কি বোঝায়? গাছটাকে একটা শক্ত সামর্থ্য করা, যে আপনি বাইরে গেলে পরে যেটা রোদ বা এটা ও যেন সহ্য করতে পারে, সেটা সহ্য করবে, এটাকে শক্ত সামর্থ্য করা। তো হার্ডেনিং অফটা আমি যেভাবে করি যে একটু 1-2 ঘন্টার জন্য একটু রোদে দিলাম, যখন রোদটা ওঠে যে সেই 12টার আগে দিয়ে তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার আমি ঘরে ঢুকায় ফেলি প্রথম দিকে। কারণ অর্থাৎ গাছটাকে আস্তে আস্তে একটু রোদে দিয়ে অভ্যস্ত করতে হবে। প্রথম দিন 1 ঘন্টা, এরপরে 2 ঘন্টা আস্তে আস্তে, কিন্তু দেখতে হবে গাছটা। এখন কেউ যদি মনে করেন যে ব্যস্ততা আছে, আমি তো পারছি না 1 ঘন্টার পরে গাছ ভিতরে নিয়ে আসবো, আমি সকালে গাছ বাইরে দিলাম, আমি বিকালে কাজ থেকে ফিরে গাছ ঘরে নিব, এটা কি হবে? না, এটাতে ক্ষতি হতে পারে। অনেকের গাছ এরকম হয়েছে। তার সমাধান কি? তার সমাধান হচ্ছে আপনি যেদিন বন্ধ আছে আপনার, ওই দিনেই আপনি যেদিন আপনি গাছকে সময় দিতে পারবেন ওই দিনে হার্ডেনিং অফটা করেন। শুধু আপনি গাছগুলোকে এত যত্নের গাছ আমরা কোনো কারণে যদি হার্ডেনিং অফ করতে না পারে, সেক্ষেত্রে যদি হোসেন ভাই বাইরে চারা লাগায়, হ্যাঁ ধরেন আপনার 2 সপ্তাহ পরে লাগাইলো, সেক্ষেত্রে যদি একটা আমাদের দেশে আপনি দেখেছি না জমির মধ্যে অনেক সময় একটা ছায়া দিয়ে রাখে, এরকম ছায়া দিয়ে রাখলে কি চলবে? ছায়া দিতে পারেন আপনি, কিন্তু আর যদি না দেন তাহলে দেখা যাবে যে হঠাৎ করে পাতাগুলো জ্বলে যাচ্ছে, এইগুলোর মধ্যে একটা ডিফারেন্ট কালার আসতেছে। অনেক সময় দেখা যাইতেছে মেয়ের প্রথম দিকে হয়তো রৌদ্র উঠছে, অনেক 20-22 হয়ে গেছে, তখন দেখা যাইতেছে যে পাতাগুলো নরম ছিল বাসায় থাকার কারণে, তো এগুলো হার্ডেন অফ হয় নাই, তো এই কারণে পাতাগুলো জ্বলে যাচ্ছে। তো এটা থেকে অ্যাভয়েড করার লাগে আপনি অলরেডি বলছেন যে এটাতে 2-4 ঘন্টা আমি করি কি, আমার আপাতত যেভাবে আমি শুরু করছি 4টা প্লান্ট, আমি লাউয়ের প্লান্ট আমি পুরো দিনই বাইরে রাখতেছি, রাত্রে বাসায় নিয়ে আসতেছি। তো এটা আমি করতেছি ব্যাকআপ রাখতেছেন? জি, গত 4 দিন থেকে করতেছি। 4টা লাউ গাছই মাশাআল্লাহ এখন সুস্থ আছে। আচ্ছা, আমাদের অনেক বোনরা ভাইরা অনুষ্ঠান দেখছেন লাইভে, তো রেজাক আপা একটা প্রশ্ন করেছেন যে আপনি তো মরিচ গাছ করেন, যে ওনার রেজাক আপার মরিচ গাছগুলো বড় হচ্ছে না, আপনি একটু বলবেন যে কি কেন বড় হচ্ছে না? মরিচ গাছ যদি বড় না হয় এটার একটা কারণ থাকতে পারে। হয়তো দেখা যেতেছে যে কম্পোস্টটা আপনি যে গাছটা যে
পটের মধ্যে লাগাইছেন এই কম্পোস্টটা শক্ত হয়ে গেছে। আপনি চেষ্টা করতে পারেন এই মরিচটাকে গাছটাকে আরেকটা পটে স্থানান্তরিত করে দেখেন। এটাতে আমার মনে হয় 99% ক্ষেত্রে দেখা যেতেছে মরিচটা আবার সুস্থ হয়ে ভালো রেজাল্ট আসতেছে। তখন যখন আপনি একটু পারলাইট ইউজ করবেন তখন এই শিকড়গুলা ইজিলি পটের মধ্যে বিস্তার পাবে। আর আমার মনে হয় না এটা কোনো সমস্যা, এটা অনেক সময় মরিচ গাছের ক্ষেত্রে হয়। যেমন আমার একটু নিড়াই দিলে হবে কি? নিড়াইয়া দিলে জড়টা কিন্তু নিড়াইয়া দিলে হইবে না, হবে না, কারণ জড়টা তো নিচের দিকে যাইতেছে। আপনার কাছে মনে হচ্ছে যে মাটিও তো শক্ত হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। কিংবা খাবার দিতে হবে কি? খাবার দিতে পারেন, কিন্তু বেস্ট এটারে অন্য পটে স্থানান্তর করেন একটু লুজ মাটি দিয়ে। পারলাইট যদি ইউজ করতে পারেন করেন, একটু লুজ মাটি দিয়ে। এখন এটা তো অনেক রকম কারণ থাকতে পারে কেন মরিচ গাছটা বড় হচ্ছে না। বীজেরও সমস্যা থাকতে পারে, আলো পাচ্ছে কিনা, তাপমাত্রা পাচ্ছে কিনা। বাট মরিচ গাছ বেসিক যত্নটা কি বড় করার জন্য? মরিচ গাছের যত্নটা হইল কি, আমি দুঃখিত, একটা কল আসছে নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মাসুদ আপা। জি, হ্যাঁ, কেমন আছেন? এই তো আছি ভালো। আপনার প্রোগ্রাম দেখছি, প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আমি জানতাম না, একটু আগেই শুনলাম, তারপরে তো শুরু করছি প্রথম থেকেই। যাক, কথা হলো যে আমি তো যতগুলা মরিচের চারা, বেগুনের চারা করছিলাম সবগুলাই আমার মরে গেছে যত্নের অভাবে, কারণ আমার হাজবেন্ড খুব অসুস্থ ছিল, ওগুলি একটাও বাঁচাতে পারিনি। এমনকি লাউ, সিম আমি কিছুই এখনো ফেলতে পারিনি, চারা করতে পারিনি। এখন কি করা যাবে? আপা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি দেখতে থাকুন আপা, আমরা অনুষ্ঠান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আপা জানতে চেয়েছেন মরিচ, লাউ, বেগুন অনেক গাছে মারা গেছে, এই মুহূর্তে কি কি চারা করা যাবে বা এটা কোনো দেরি হয়ে গেছে? লাউয়ের চারা, সিমের চারা, এগুলা কি এখন আমি আবার করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আপনি লাউ, যেগুলো লতানো গাছ, আমি মনে করি এখন করলে আরো বেশি ভালো হয়। তো আপনি ট্রাই করেন। আর মরিচের চারা, বেগুনের চারার জন্য আমাদের মেলা হচ্ছে, এটা একটু বলে দিলেই ভালো, যে আমাদের সামনে মেলা আছে 12ই মে। ওইখানে যদি আসেন আমরা এক্সচেঞ্জ করব, এবং যাদের যে গাছ নেই আমরা তাদেরকে ওই গাছ দিয়ে হেল্প করতে পারবো। আপনি মেলাতে আসুন আপা। হ্যাঁ, আপা যেটা জানতে চেয়েছেন যে আপা গাছ করা যাবে কিনা, লাউ গাছ, শিম গাছ, এগুলো অবশ্যই করা যাবে। মরিচ, বেগুন, টমেটোর জন্য একটু দেরি হয়ে গেছে। এখন আমাদের 12ই মে ফেয়ারলুপ ওয়াটার পার্কে চারা মেলা আছে, আসেন সবাই, আমরা চারা বিনিময় হবে। আপনারা আশা করছি যে আসলে ওখানে চারা পাবেন, অন্যান্য বাগানের কাছ থেকে চারা পাবেন। ধন্যবাদ আপা ফোন করার জন্য। দেখুন, আমরা আলোচনা করছিলাম যে হার্ডেনিং অফটা নিয়ে। তো হোসেন ভাই বললেন যে কিভাবে হার্ডেনিং করবেন। তো মরিচ গাছটা নিয়ে কথা বলছিলাম, যে রেজাকা ভাই জানতে চাচ্ছিল যে মরিচ গাছ কেন আমি এখানে একটু অ্যাড করি, যে ইন জেনারেল কনসেপ্টটা কি, যে মরিচ গাছটা বড় হওয়ার জন্য, ভালো মরিচের জন্য। মরিচ গাছ একটু সেনসিটিভ গাছ। এটাতে যদি আপনি মাটিটাকে, যদি আপনি এই যে যিনি ভাইয়া বললেন যে মাটিটা যদি বসে যায়, বসা মাটি হয়, যেমন একটু শক্ত টাইপের মাটি হয়, তাহলে ওইখানে বাতাস যেতে পারে না, এয়ার সার্কুলেট যদি না হয়, মরিচ গাছের রুটগুলা একটু ব্রাউনিশ হয়ে যাবে, তখন আর মরিচ গাছটা উপরের দিকে বাড়বে না। মরিচ গাছ কিন্তু খুব ভালো রিপোর্ট পছন্দ করে, সে এক পট থেকে আরেক পটে যেতে। আপনি যদি পারেন 15 দিন পর যদি তাকে পট চেঞ্জ করেন, সে কিন্তু খুব খুশি হয় নতুন মাটি দিয়ে। একটু থামাই, এখানে কম্পোস্টের মধ্যে কিন্তু হোসেন ভাই কিছু আছে হেভি ওয়েট কম্পোস্ট, কিছু আছে লাইট ওয়েট কম্পোস্ট। তাহলে মরিচের জন্য যদি আমরা লাইট ওয়েট কম্পোস্টটা ইউজ করি, এটা কি ভালো? হ্যাঁ, লাইট ওয়েট কম্পোস্ট করতে পারেন। যদি সুবিধা হয় একটু পারলাইট, আমি যেটা দেখছি একটু পারলাইট ইউজ করলে মরিচের গাছ অনেক ভালো, অক্সিজেনের যে ব্যাপারটা আছে, শিকড়টা খুব ইজিলি চলাচল করতে পারে, সে স্পেস পায়। আর মরিচ গাছ কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না। আমি অ্যাকাউন্টস করে আমি পানি দিই, একেবারে অল্প পানি দিই। যখন দেখি একদম পাতাগুলো নুয়ে গেছে, তখন তাকে, ও স্ট্রেস পছন্দ করে। আপনি মরিচ গাছে যদি পানি কম দেন, সে ফুল দিবে বেশি, ফল দিবে বেশি। স্ট্রেসটা খুব পছন্দ করে, অনেক গাছই স্ট্রেস পছন্দ করে। অনেক ফুল গাছ দেখবেন আপনি, যদি তাকে, যেমন বাগান বিলাস, অনেক দিন যদি পানি নাও দেন, সে দেখবেন পাতা ঝরায় সে ফুল দিয়ে স্টার্ট করছে। সে তখন চিন্তা করে, ও আমার তো মানে পরবর্তী বংশধর, আমি তো মনে হয় শেষ হয়ে যাচ্ছি, আমার তো ফুল দিতে হবে, ফল দিতে হবে, না হয় আমি বাঁচবো না, আমি আর থাকবো না। তো এই জিনিসটা মরিচ গাছ খুব পছন্দ করে, স্ট্রেস। আপনি পানি বেশি দিলে মরিচ গাছের গোড়া অনেক সময় পচে যায়। সরোয়ার ভাই অনুষ্ঠান দেখছেন, সরোয়ার ভাই বলছেন এখন গাছ কোনো মতেই বাইরে দেওয়া যাবে না। ধন্যবাদ সরোয়ার ভাই। এবং সরোয়ার ভাই বলেছেন যে মরিচ গাছের জন্য আলোটা খুব ইম্পর্টেন্ট।
আলো বেশি লাগবে। এবং পট পরিবর্তনের কথা বলেছেন, আসলে সরোর ভাই, হোসেন ভাই যেটা বলেছেন যে যেই মাটিটাতে রেজা কাবাব ইউজ করেছেন উনি ধারণা করছেন হয়তোবা মাটিটা শক্ত হয়ে গেছে, এখন না দেখে তো আসলে এটা সম্পূর্ণ বলা যাবে না। হোসেন ভাই সেটা ধারণা থেকে একটা বলেছেন যে যদি মাটিটা শক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পটটা পরিবর্তন করে একটু সফট মাটি দিতে হবে, সফট কম্পোস্ট দিতে হবে এবং সেটার সাথে পারলাইট ব্যবহার করলে পরে ভালো রেজাল্ট পেতে পারেন মরিচ গাছে বড় হওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা পট নিয়ে আলোচনা করলাম, টমেটো গাছ কোথায় দেন আপনি? টমেটো গাছ যেটা আমি করি, আমি একটা ভিডিও আপলোড করছিলাম গত বছর। টমেটো গাছ আমি নর্মালি পটের মধ্যে করি। এর মধ্যে পটের মধ্যে যখন করি হাফ পট আমি গ্রাউন্ডের ভিতরে দিয়ে দিই। তো এটা দুইটা সুবিধা, একটা আপনার বাতাস যখন আসে হেভি বাতাস তখন টমেটো গাছ পড়ার ভয় কম আছে, আর এটারে এই আপনার ইজিলি কেয়ার করা যায়। তো আমি যেটা করি এটা আমি ভালো ফলো পাইছি, আমি আবারও ভিডিও আপলোড করবো কেমন এটা কী করি না করি। স্পেশালি টমেটো গাছের ক্ষেত্রে আমি হাফ পট গ্রাউন্ডের মধ্যে পুঁতে দেই আর হাফ পট উপরের মধ্যে থাকে। খুব ভালো একটা শিখলাম আপনার কাছ থেকে, এটা আসলে খুবই ভালো একটা টেকনিক। কারণ বাতাস যখন আসে তখন টমেটো গাছটা একটু নরম হয়, তার জন্য কিন্তু সাপোর্ট খুব দরকার টমেটো গাছে। জি, আমরা একটা ব্রেকে যাচ্ছি দর্শক মণ্ডলী। এই অবস্থায় আমরা বাগান বিষয়ক আলোচনা করছি গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএসে। একটা ব্রেকে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন।